बड़ी खबर आपको बता दें, आईपीएस पराग जैन नए रॉ चीफ बने हैं। জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ভারতের ইতিহাসে এই প্রথম রয়ের মতো অত্যন্ত গোপন এক্সট্রিমলি সিক্রেট গোয়েন্দা সংস্থার প্রধান পদে প্রথা ভেঙে এমন একজন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি। আর এই অপ্রত্যাশিত নিয়োগকে ঘিরে দিল্লির অভ্যন্তরে শুরু হয়েছে জোর বিতর্ক। আপনারা জানেন, যেদিন থেকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন থেকেই তিনি দেশের বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে প্রথা ভেঙে এমন সব মানুষকে নিয়ে এসেছেন যা আগে কখনো ঘটেনি। আমরা দেখেছি বিদেশ দপ্তরের মাথায় মোদিজি নিয়ে এসেছিলেন জয়শঙ্করের মতো একজন অরাজনৈতিক কূটনীতিককে। শুরুতে অনেকেই প্রশ্ন তুলেছিল, কিন্তু পরে দেখা যায় যে তার নিয়োগটা কতখানি সঠিক ছিল। একইভাবে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA হিসাবে মোদিজি নিয়োগ করেছিলেন অজিত দোভালকে। অজিত দোভালের সফলতার কথা আমরা সবাই জানি। আর এবার সেই একইভাবে সমস্ত প্রথা ভেঙে সমস্ত সিনিয়রকে টপকে, এমনকি রয়ের মূল সংগঠনের অফিসার না হওয়া সত্ত্বেও পরাগ জৈনকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস রয়ের প্রধান হিসাবে নিযুক্ত করেছেন খোদ নরেন্দ্র মোদী। কিন্তু কে এই পরাগ জৈন? পেশায় তিনি একজন IPS অফিসার হলেও তার সবচেয়ে বড় পরিচয়, তিনি এর আগে রয়ের অন্তর্গত একটা অতি গুরুত্বপূর্ণ শাখা এভিয়েশন রিসার্চ সেন্টার ARCর প্রধান পদে নিযুক্ত ছিলেন। এভিয়েশন রিসার্চ সেন্টার ARC হলো ভারতের এমন একটা অতি গোপন এভিয়েশন গোয়েন্দা সংস্থা যারা আকাশপথে নজরদারি চালায় এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ সব গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, কেন হঠাৎ সব প্রথা ভেঙে সব সিনিয়রকে টপকে ARCর প্রধানকে সরাসরি রয়ের প্রধান হিসাবে নিযুক্ত করা হলো? তাহলে কি মোদির এই তাক লাগানো সিদ্ধান্তের পেছনে রয়েছে গোপন কোনো এজেন্ডা? তাহলে কি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে ভারত? এই নিয়োগ কি সেই কৌশলেরই ব্লুপ্রিন্ট? তাছাড়া এই নিয়োগকে ঘিরে বিশ্ব জুড়ে যে আলোড়ন তৈরি হয়েছে তা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনেও রয়েছে ভারতের কোনো সুপরিকল্পিত গোয়েন্দা কৌশল? এই সব প্রশ্নের উত্তর আমরা জানবো আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা একটু জটিল বিষয় নিয়ে হলেও কথা দিচ্ছি প্রতিটা দিক খুব সহজভাবে ব্যাখ্যা করব, যাতে এই আপাত জটিল বিষয়টা আপনাদের পুরোপুরি বোধগম্য হয়। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস RNAWর প্রতিষ্ঠা হয় 1968 সালে। আর পরাগ জৈন যে সংস্থার প্রধান ছিলেন, যার নাম এভিয়েশন রিসার্চ সেন্টার ARC, সেই ARCর প্রতিষ্ঠা হয় তারও 5 বছর আগে, অর্থাৎ 1963 সালে। এটি অতি গোপন একটা এভিয়েশন গোয়েন্দা সংস্থা যারা আকাশপথে নজরদারি করে এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ সব গোয়েন্দা তথ্যকে সংগ্রহ করে। আসলে 1962 সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষের সময় ভারতের তৎকালীন গোয়েন্দা ব্যবস্থার এক গুরুতর দুর্বলতার সামনে চলে আসে। সেই সময় ভারতের তৎকালীন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো মানে IBর প্রধান BN মালিক বুঝতে পারেন যে চীনের পিপলস লিবারেশন আর্মি কিভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলো তার কোনো বিশ্বাসযোগ্য তথ্য সরকারের কাছে ছিলই না। এমনকি PLA আসামের তেজপুর পর্যন্ত কিভাবে পৌঁছে গেল সেই তথ্যও কিন্তু ভারত সরকারের হাতে ছিল না। এই গোয়েন্দা দুর্বলতা কাটানোর জন্য 1962 সালের পর BN মালিকের নেতৃত্বে ভারত সরকার একটা বিশেষ প্রজেক্ট শুরু করে, যার নাম প্রজেক্ট ওক ট্রি। এই প্রজেক্টের আওতায় সীমান্ত এলাকায় এমনকি শত্রু দেশের অভ্যন্তরে আকাশপথে নজরদারি চালানোর জন্য একটা গোপন গোয়েন্দা সংস্থা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর নতুন এই গোয়েন্দা সংস্থাটাই হলো এভিয়েশন রিসার্চ সেন্টার, সংক্ষেপে ARC। 7ই সেপ্টেম্বর 1963 সালে ARC আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। উড়িষ্যার চরবেদিয়া এয়ারবেসে এর সদর দপ্তর স্থাপিত হয় এবং এর প্রথম প্রধান হিসাবে নিযুক্ত হন লেফটেন্যান্ট জেনারেল LS গ্রেওয়াল। 1963 থেকে 1968 পর্যন্ত এটা ভারতের তৎকালীন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো মানে IBর অধীনে কাজ করত। কিন্তু 1968 সালে RNAW মানে র গঠনের সময় ARCকে রয়ের একটা বিশেষ শাখা হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। পরে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ARCকে একটা স্বাধীন সত্তা হিসাবে পুনর্গঠিত করা হয় এবং এটিকে
ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অধীনে নিয়ে আসা হয়। অর্থাৎ 1971 সাল থেকে আজ পর্যন্ত এটি রয়ের অংশ নয়, বরং একটা স্বাধীন স্বতন্ত্র গোয়েন্দা সংস্থা। আর এই সংস্থারই প্রধান ছিলেন পরাগ জৈন। আশা করি এই অবধি আপনারা বুঝতে পারলেন। এখন প্রশ্ন হলো, এই আকাশ নজরদারি গোয়েন্দা সংস্থা ARC কিভাবে কাজ করে। আগেই বলেছি, ARC হলো একটা প্রিমিয়াম গোয়েন্দা সংস্থা যারা আকাশপথে গোপন গোয়েন্দা বিমান পাঠিয়ে ভারতের সীমান্তে এবং শত্রু দেশের অভ্যন্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। আপনারা জানলে অবাক হবেন, 1998 সালে ভারতের পরমাণু পরীক্ষার ঠিক আগে ARC তার MiG-25 যুদ্ধ বিমান পাঠায় ইসলামাবাদ পর্যন্ত। এই বিমান ম্যাক 2.8 গতিতে পাকিস্তানের আকাশ সীমা ভেদ করে পাকিস্তানের কাহুটা এয়ারবেস, খান রিসার্চ ল্যাবরেটরি সহ গুরুত্বপূর্ণ জায়গার ওপরে নজরদারি চালায় এবং স্পষ্ট ফটোগ্রাফিক প্রমাণকে সংগ্রহ করে। কারণ রয়ের হিউম্যান ইন্টেলিজেন্স থেকে খবর এসেছিল যে পাকিস্তানও পারমাণবিক পরীক্ষা করতে চলেছে। ARCর আকাশ থেকে তোলা সেই গোপন ছবি প্রমাণ করে দেয় যে পাকিস্তান সত্যি সত্যি পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। তাছাড়া ARCর হাতে রয়েছে একটা অত্যন্ত আধুনিক প্রযুক্তি, যার নাম সাইড লুকিং এয়ারবোর্ন রাডার, সংক্ষেপে SLAR। এই সাইড লুকিং মানে হলো আশেপাশের অনেক দূর পর্যন্ত দেখতে পায়, আর এয়ারবোর্ন রাডার মানে হলো উড়ন্ত রাডার। অর্থাৎ এই উড়ন্ত রাডার বিমান এতটাই শক্তিশালী যে ভারতের একটা সীমান্ত বরাবর পাশ দিয়ে উড়ে গেলে এই বিমানের পাশ দিক দিয়ে 300 কিলোমিটার ভেতর পর্যন্ত প্রতিবেশী দেশের স্পষ্ট ছবি তোলা যায়। ARC এই ছবি সংগ্রহ করে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়ে দেয়। আশা করি ARCর কাজ এবং গুরুত্ব কতখানি পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন। এখন প্রশ্ন হলো, এই আকাশ নজরদারি সংস্থা ARCর প্রধান পরাগ জৈনকে কেন রয়ের প্রধান হিসাবে নিযুক্ত করা হলো? কারণ আগেই বলেছি, এই ARC সংস্থাটা রয়ের অংশ নয়। নিশ্চয়ই এর পেছনে গভীর কোনো কারণ থাকবে, কারণ মোদিজি এমনি এমনি তো এরকম সিদ্ধান্ত নেবেন না। আসলে অনেকগুলো কারণে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন প্রথমেই যেটা বুঝতে হবে, বর্তমানে ARC একটা স্বতন্ত্র স্বাধীন সংস্থা হলেও এটি সরাসরি রকে রিপোর্ট করে, অর্থাৎ রয়ের প্রধানকে রিপোর্ট করে। এরপরে রয়ের প্রধান এই রিপোর্ট দেন প্রধানমন্ত্রীকে এবং সেই রিপোর্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA অজিত দোভালের কাছে পৌঁছয়। অর্থাৎ ARCর গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা প্রথমে রয়ের চিফ, তারপরে প্রধানমন্ত্রী এবং অবশেষে NSC মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যে পদে এখন অজিত দোভাল আছে, তার মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে শেয়ার করা হয়। এবং এরপরে যুদ্ধকালীন সময়ে বা অন্য কোনো সময়ে দরকার হলে ভারতের বিমান বাহিনী উপযুক্ত মিলিটারি পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করে। এখন আপনি যদি এই পুরো চেন অফ কমান্ডটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকের দিনে ARC এবং ভারতীয় মিলিটারি বিমান বাহিনীর মধ্যে সরাসরি কিন্তু কোনো রকমের সমন্বয় নেই। বিমান বাহিনীকে ARCর গোয়েন্দা তথ্য পাওয়ার জন্য NSA বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মাধ্যমে অপেক্ষা করতে হয়। ফলত এই পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আর এর ফলেই সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো রেসপন্স টাইম বা প্রতিক্রিয়া জানানোর সময় অনেকবারই কিন্তু দেরি হয়ে যায়। একটা উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন 2017 সালে ভুটানের ডোকলাম উপত্যকায় ভারত এবং চীনের মধ্যে একটা মিলিটারি সংঘর্ষ ঘটেছিল, যেটাকে ডোকলাম সংকট বলা হয়। সেই সময় ARCর আধুনিক অপটিক্যাল সেন্সরের মাধ্যমে ডোকলাম অঞ্চলে চীনের অগ্রগতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল আমাদের এই ARC। কিন্তু সেই তথ্য GOC ইস্টার্ন কমান্ডের কাছে পৌঁছতে এতটাই দেরি হয়ে যায় যে ওই গোয়েন্দা তথ্য আর কোনো কাজে আসে না। ARCর সাথে ভারতের বিমান বাহিনী GOC ইস্টার্ন কমান্ডের কোনো সরাসরি সংযোগ ছিল না। এটাই ছিল দেরি হয়ে যাওয়ার মূল কারণ। ফলে ডোকলাম উপত্যকায় ভারতকে দীর্ঘদিন ধরে ঝামেলা পোহাতে হয়। যদিও শেষমেশ কৌশলগতভাবে ভারত সফল হয়, কিন্তু এটা স্পষ্ট হয়ে যায় ARCর সাথে ভারতের বিমান বাহিনীর সমন্বয়ের ভীষণ রকমের অভাব রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আজও ARCর গোয়েন্দা তথ্য সেনাবাহিনীর কাছে পৌঁছতে প্রায় 24 থেকে 48 ঘন্টা লেগে যায়। এটা গোয়েন্দা ব্যবস্থা এবং সিভিল মিলিটারির সমন্বয়ের জন্য মোটেও ইতিবাচক বিষয় নয়।
আর এই সমন্বয়টা যাতে হয় এই জন্যই এআরসির প্রধানকে সরাসরি রয়ের প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে, যাতে করে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সমন্বয়ের কোনো রকমের ঘাটতি না হয়। প্রথম কারণটা আশা করি বুঝতে পারলেন। এবার দ্বিতীয় কারণটা আরও গভীর। কীরকম? যেমন ধরুন আজকের দিনে ভারতের কাছে প্রযুক্তিগত গোয়েন্দা বা টেকনিক্যাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একাধিক সংস্থা রয়েছে। যেমন এক এআরসি, যার কথা এতক্ষণ বলছি, এরা মূলত এরিয়াল সার্ভেলেন্স বা আকাশপথে নজরদারি করে। দুই হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, সংক্ষেপে NTRO। এটি ভারতের একটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি নির্ভর গোয়েন্দা সংস্থা, যারা স্যাটেলাইট চিত্রকে বিশ্লেষণ করে। NTRO এই নামটা মনে রাখুন, এরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, কারণ পরে বারবার এই NTRO নামটা কিন্তু আসবে। আর 3 নম্বর হলো ভারতীয় বায়ুসেনার নিজস্ব একটা এয়ার ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে, যারাও প্রধানত আকাশপথে নজরদারি করে। কিন্তু সমস্যার বিষয় হলো এই 3টি সংস্থা অর্থাৎ এআরসি, NTRO এবং বায়ুসেনার এয়ার ইন্টেলিজেন্সের মধ্যে কোনো রকমের সমন্বয় নেই। এই 3টি সংস্থা আলাদাভাবে কাজ করে এবং অনেক ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব দেখায়। এর ফলে বহু গুরুত্বপূর্ণ মিশন গোয়েন্দা সমন্বয়ের অভাবে ব্যাহত হয়ে যায়। উদাহরণ দিলে বিষয়টা ভালোভাবে বুঝবেন। প্রথম উদাহরণটা দিই, যেমন 2015 সালে এআরসি এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণকারী সংস্থা NTRO উভয় সংস্থাই গালফস্ট্রিম জেড বিমান কেনে এবং তাতে ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স ডিভাইস ইসরায়েল থেকে কিনে এসে জুড়ে দেওয়া হয় বা জয়েন করা হয়। পরে গিয়ে জানা যায় যে দুটি বিমানই প্রায় একই উদ্দেশ্যে ব্যবহার করার জন্য কেনা হয়েছিল। যদি এই দুই সংস্থার মধ্যে উপযুক্ত সমন্বয় থাকতো তাহলে আলাদা করে দুটি বিমান কেনার দরকার হতো না এবং একই কাজের জন্য সরকারি সম্পদের এই অপচয়টাও রোধ করা যেত। আবার 2016 সালে এই গালফস্ট্রিম বিমান এবং ড্রোন ব্যবহার করে এআরসি এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণকারী সংস্থা NTRO এই দুই সংস্থাই কিন্তু পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে নজরদারি চালায় আলাদা আলাদাভাবে। এআরসি নিজস্ব ড্রোন এবং বিমান ব্যবহার করে, আবার NTRO সেই একই কাজ করে, তার নিজস্ব ড্রোন এবং বিমান ব্যবহার করে সেই কাজটাই করে। কিন্তু দুপক্ষের মধ্যে কোনো রকমের সমন্বয় ছিল না, ফলত একই এলাকার ওপরে দুটি পৃথক সংস্থা পৃথকভাবে কাজ করছিল। ফলে একদিকে যেমন টাকার অপচয় হয়, অন্যদিকে তেমনি গোয়েন্দা কার্যক্রমও কিন্তু দুর্বল হয়ে পড়ে। এই সমন্বয়ের অভাব বিষয়টি 2016 সালে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের একটা অভ্যন্তরীণ প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় বটে, কিন্তু রিপোর্ট প্রকাশের পরে বাস্তবে কোনো পরিবর্তনই কিন্তু আসেনি। তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো আজ এআরসির সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর থিয়েটার কমান্ডের সরাসরি কোনো সংযোগ নেই। যেমন ধরুন 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইকের সময় এআরসি মানে এভিয়েশন রিসার্চ সেন্টারের কাছে জৈশ-ই মোহাম্মদের ঘাঁটির বেশ কিছু পুরনো ছবি ছিল, কিন্তু নতুন কোনো ছবি বা আপডেটেড তথ্য তাদের কাছে ছিল না। এআরসি তখন নিজেরাই স্বীকার করে যে তারা জৈশ-ই মোহাম্মদের ঘাঁটির যে ডেটা রয়ের হিউম্যান ইন্টেলিজেন্স পাঠিয়েছে সেই ডেটার সত্যতা যাচাই করতে পারছে না, কারণ তাদের হাতে মিলিয়ে দেখার মতো কোনো তথ্যই ছিল না। বাধ্য হয়ে সেই সময় নতুন টার্গেট চিহ্নিতকরণ এবং বিশ্লেষণের দায়িত্ব নেয় NTRO মানে স্যাটেলাইট ছবি বিশ্লেষক সংস্থা, কারণ NTROর হাতে তখন স্পষ্ট এবং উচ্চ মানের স্যাটেলাইট ছবি ছিল। তারপরে গিয়ে আমরা সফলভাবে বালাকোট স্ট্রাইকটা করতে পেরেছিলাম। ভাবুন, এত বড় সংবেদনশীল একটা অভিযানে যেখানে সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেও তথ্য এবং সমন্বয়ের ঘাটতি ছিল। এটা সত্যি দুঃখজনক এবং রীতিমতো চিন্তার বিষয়। এই প্রেক্ষাপটে পরাগ জৈন, যিনি আগে এআরসির প্রধান ছিলেন আর এখন ভারতের রয়ের নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। ফলে এতদিন ধরে এআরসি, NTRO এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যে বিচ্ছিন্নতা ছিল তা এখন থেকে ভাঙা শুরু হবে। ইন্টিগ্রেশন বা সমন্বয়কে অগ্রাধিকার দেওয়া হবে এবং এআরসি ভবিষ্যতের ডিজিটাল ব্যাটলফিল্ডের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হবে, কারণ যুগ পাল্টেছে। ডিজিটাল ডেটা যার হাতে থাকবে যুদ্ধে সেই জিতবে। অর্থাৎ ডিজিটাল নজরদারিতে জ্ঞান রয়েছে এমন একজন দক্ষ
দক্ষ এবং অভিজ্ঞ অফিসারকে রয়ের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে, যার এই সমস্যাগুলোর বিষয়ে গভীর জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে র, এআরসি, এনটিআরও এবং অন্যান্য সিস্টার এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠিত হবে এবং যার ফলে ভারতের মিলিটারি কমান্ডের রেসপন্স টাইম আরও অনেক বেশি দ্রুত হবে। অর্থাৎ খুব দ্রুত এবং দক্ষতার সঙ্গে গোয়েন্দা তথ্যগুলোকে মিলিটারি কমান্ডের কাছে পৌঁছানো যাবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আগামী দিনে ডোকলামের মতো সমস্যায় আমরা দ্রুত এবং কার্যকারী ব্যবস্থা নিতে পারবো। বালাকোট স্ট্রাইক বা অপারেশন সিঁদুরের সময় আমাদের অপারেশন চালানোর প্রস্তুতির জন্য যে 5-6 দিনের দেরি হয়েছিল সেটা আর হবে না। আমাদের হাতে তথ্য থাকবে, তথ্যের সমন্বয় থাকবে, ফলে ঘটনা ঘটার পরের দিনই আমরা মিলিটারি স্ট্রাইককে চালাতে পারবো। অতএব পরাগ জৈনের এই নিয়োগ কোনো সাধারণ নিয়োগ নয়। এর মধ্যে দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাঠামোর ভেতরে ধীরে ধীরে গভীর রূপান্তর ঘটছে। অর্থাৎ আগামী দিনে আমরা যে কোনো যুদ্ধে সবার আগে এগিয়ে থাকব। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম। এই ভিডিওটাতে যে তথ্যগুলো আমি বললাম সাধারণভাবে এগুলো জনসাধারণের চোখের আড়ালে থাকে, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি এই গভীর বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হলো। এখন ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের সঙ্গে আপনি কি একমত। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার আমি অপেক্ষায় রইলাম। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন আর কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ, জয় ভারত।